যায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন পড়ালে বুঝি কেমনি। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কাজেই হঠাৎ করে তার মৃত স্বামী ফিরে এসে যদি তার আসনটি ফিরে পেতে চায়, কোনো নারী সেটা দিতে পারে না, কারণ সে আসলে তখন অন্য কেউ বসে আছে। এসব কি কুসংস্কারের কথা বলছো তুমি বাবা? প্রেম, ভালোবাসা, বাবা পাওয়ার ইচ্ছা, এসব পুরোনো দিনের কথা। তুই সেটা বলছিস না? ওটা আর এটা কি এক হলো মা? একই, একই, আমার কাছে এক। কি একটা জেদ ধরে তুমি বাবা তোমার? হ্যাঁ, ধরছি এবং ধরবো। একটা কথা মন দিয়ে শুনে রাখো মোর, স্বামী পাওয়ার ইচ্ছা হয়তো আমারও আছে, কিন্তু সব ইচ্ছে তো সবার পূরণ হয় না। তাই ওই লোকটাকে স্বামী হিসেবে আমি এখন আর গ্রহণ করতে পারবো না। ছি ছি, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আপনি কেন বন্দি হতে যাবেন? ভয় পেও না মা, জগৎটাই একটা বন্দিশালা। সেখানে তুমি, আমি, সবাই বন্দি। তবে এই বন্দিশালায় সন্ন্যাসীরা একটু বিশেষ সুবিধা পায় আর কি। তারা কখনো কখনো জীবিত থেকেই মৃত হয়ে যেতে পারে। জীবিত অবস্থায় তারা মুক্তির স্বাদ পায়। জীবন থেকে পালিয়ে যাওয়াই কি জীবন থেকে মুক্তির উপায়? আহ, তুই চুপ থাক না। কেন বারবার ওনার সঙ্গে তর্ক করছিস? করতে দাও, বুদ্ধিমতী সে, নিশ্চয়ই লেখাপড়া করে। করতো, হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে চলে এসেছে। মা, ওসব কথা এখন আবার শুরু করেছো কেন বলো তো? লেখাপড়া ওকে করতেই হবে, তা থেকে ওর নিষ্কৃতি নেই। করতেই হবে মানে? আপনি কি করে জানেন যে করতেই হবে? তোমার আচরণ, তোমার কৌতূহলী চোখ, প্রশ্নে তর্কে তোমার জেরা করার ইচ্ছা, এরূপ মানুষের ধর্মই হচ্ছে জ্ঞানার্জন। তাই তুমি ইচ্ছে করলেও লেখাপড়া ছাড়তে পারবে না। তবে একটা কথা, উপদেশও বলতে পারো, 30 বছর বয়স না হলে বিবাহ করো না। বাঙালি মেয়ের জন্য বয়সটা যদিও একটু বেশি, তবুও তোমার 30 বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত। কেন বাবা? শুনতে খারাপ লাগবে, কিন্তু এ মেয়ের ললাটে বৈধব্য লেখা আছে। মানে যদি অল্প বয়সে বিবাহ হয়। তাছাড়া
ও নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারবে। এখন বাকি থাকলো তোর পিতা ফেরত পাওয়ার ইচ্ছে। সেই ইচ্ছা যদি তুই পূরণ করতে চাস, তোর মতো করে করতে পারিস। ঠিক আছে। আর একটা কথা, ওই লোকটা যদি আজ সকালের বেশি এখানে থাকে, তাহলে আমি এখানে থাকবো না। আপনি হাত দেখতে পারেন? না, আপনি যা ভবিষ্যৎ হবে বলেছেন তা ওর দিয়ে ঘুরে গেছে। ও বাবা, আপনি ভবিষ্যৎ বলতে পারেন? হ্যাঁ মা, ভবিষ্যৎ বলার কি আছে? এখানে আসার আগে উনি এখানকার লোকজনদের কাছে আমাদের সম্পর্কে সব জেনেছেন না? কারোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার সৌভাগ্য আমার হয়নি। তাহলে বাবা, নিশ্চয়ই আপনি ভূত ভবিষ্যৎ বলতে পারেন। আমাদের কপালে কি লেখা আছে বাবা? না মা, ও বিদ্যা আমার জানা নেই। তবে গুরুর আশীর্বাদে কারোর মুখের দিকে তাকালে কেউ যেন আমাকে কানে কানে কিছু বলে দেয়। ভবিষ্যৎ বলতে পারা তো দূরের কথা, বর্তমানই আমার কাছে অজানা। অপরের সম্পর্কে কি বা জানতে পারি? নিজেকেই তো এখনো জানা হলো না। তোমাদের কাছে যেমন আমার পরিচয় প্রমাণ করতে পারলাম না, আমি নিজের কাছেও তেমনি কোনোদিন পারিনি। ঠাম্মার কাছে শুনেছি আপনার বুকে বাদিকে নাকি একটা বড় আঁচিল ছিল। ওটা থাকলেই কি তুমি আমার বলা কথাগুলো বিশ্বাস করতে পারবে? ওটা তো যে কারোর বুকেই থাকতে পারে। কাকতালীয়ভাবে সে যদি তোমাদের সেটা দেখাতো, তাহলেও কি তোমাদের কাছে বিশ্বাসযোগ্য হতো? তাহলে তো তোমাকে সব ঘটনা প্রথম থেকেই বলতে হয়। মনোরমা, মা তুমি কাঁদছো কেন? বাপের বাড়িতে যাওয়ার সময় কেউ কাঁদে? ওই তৈরি হয়েছো? আরে দাঁড়িয়ে রইলে যে, প্রণাম প্রণাম কি করবে করে নাও। সামান্য একটা প্রণাম ঢুকতে তোমার এত দেরি হয়? সাধুনাথ, খবরদার, আমার বৌমার সাথে তুই এমন ভাবে কথা বলবি না। কোথাকার করলো আশরাফ তুই যে আমার বৌমার সাথে তুই এমন ভাবে কথা বলিস? হয়েছে হয়েছে, আমাকে আর এভাবে বকতে হবে না। মাঝে মাঝে তোমার কথা শুনলে মনে হয় আমি না, ওই তোমার পেটের সন্তান। হ্যাঁ, পেটেরই সন্তান। যা, দেরি করিস না, বের হ। আমি দেরি করালাম? তোমরাই তো দেরি করিয়ে দিচ্ছ। এ বেলায় না বের হলে সন্ধ্যের আগে নদী পার হতে পারবো? দেরি হয়ে যাচ্ছে, চলো। স্মৃতির সাথে শরীরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই স্মৃতিতে বিদ্যুতের ঝলক উঠলে দেহেও মেঘের গর্জন ওঠে। হ্যাঁ, ওর চেহারার সামান্যই পরিবর্তন হয়েছে।
আমাকে দেখে তোমার যা মনে হচ্ছে আমি তাই। সন্ন্যাসীরও সংসারের প্রতি কিছু দায় থাকে, সেই দায় মেটানোর প্রয়োজন হয় সন্ন্যাস গ্রহণের 50 বছর পর। প্রথমে বলে রাখি, হিন্দু বিধবা হিসাবে তোমার যা করণীয় তা থেকে সরে আসার কোনো কারণ ঘটেনি। তবে আমার জন্য কারো কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। মনোরমা, তোমার ধারণা অভ্রান্ত। নৌকাডুবিতে আমার শারীরিক মৃত্যু হয়নি। গৃহী যখন সন্ন্যাস জীবন যাপন করে তখন সে সংসারের মানুষের কাছে মৃত বলেই প্রতিপন্ন হয়। তুমি ঠিকই ধরেছ, আমি তোমার স্বামী। হ্যাঁ, তোমার জন্মের 4 মাস আগেই তোমার ঠাম্মা তোমার নাম রেখেছিলেন অমরনাথ। বড় ভীতু ছিল তোমার মা, আর তারই বা দোষ কি? আমিও তো খুব শান্ত স্বভাবের ছিলাম না, প্রায়ই তাকে বকাঝকা করতাম। শেষ পর্যন্ত এমন দাঁড়িয়েছিল যে আমি শান্তভাবে কথা বললেও সে ভয় পেত। আহা, জলদি এসো। নদীর পার, দুই হাতে আগুলি তুমি একটু আস্তে হাঁটতে দিতে পারো, তাহলেই তো হয়। তুমি একটু তাড়াতাড়ি হাঁটলেই তো হয়। চলো, জলদি করো। সবকিছু ঠিকঠাক মতো নিয়েছো তো? হ্যাঁ এনেছি। টাকা, এই যে, খাবার, ও তো তোমার ঝোলা। আচ্ছা লক্ষ্মীর পট। একটা কাজ তোমার উপর দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। মা কি ভাববে? মা মনে করবে আমি ইচ্ছা করে আনিনি। ওটা তো সারানোর দরকার ছিল। কি কারণে যে এত ছেলে মানুষ আমি বিয়ে করতে গিয়েছি, আমার কপাল। সবসময় আমাকে খোঁটে দিয়ে কেন কথা বলো? আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি? সবসময় তো খেটে দিয়ে কেন কথা বললে? তোমার পুতুলগুলো ঠিকঠাক মতো এনেছে তো? হ্যাঁ নিয়েছি। তা তো আনবেই। চলো এবার তাড়াতাড়ি।
বিবাহের এতদিন পর সেদিনে আমি প্রথম জানতে পারলাম আমার কিশোরী স্ত্রীকে আমি কতটা ভালোবাসি। কিন্তু সদ্গুরুর কি ইচ্ছে, সেই দিনই নৌকাডুবিতে আমাদের প্রেমের সলিল সমাধি হল। নৌকাতে কি আপনারা দুজনই ছিলেন? হ্যাঁ, আমরা দুজনেই ছিলাম, আর ছিল মাছি। আমি লাজ লজ্জা ত্যাগ করে মুড়ি গুড় বাতাসা খাচ্ছিলাম। কি বসেই থাকবে? চারিদিকটা একটু দেখো। কি বলছি শুনছো না? আস্তে ধীরে ধীরে খাও, মাঝি বেটা দেখলে কি বলবে? দেখুক, বল। আমি খিদে সহ্য না করতে পারলে কি করব? ইস, এদিকে আমি মরছি খিদের জ্বালা, অন্য হচ্ছে লোক লজ্জা। সব কি একাই খাবে? আমাকে দাও। না, তুমি সুজি খাও। না, আমি ওটাই খাবো। আমি দিব না। আরে একখানা বাতাসা অন্তত দাও। না, আধখানাও দেব না। আধখানা দিব না।